সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর ভাঙা বাঁধ দিয়ে এখনো পানি ঢুকছে লোকালয়ে। দুর্ভোগে হাজারো মানুষ। চলছে বিকল্প রিং বাঁধের কাজ। স্থায়ীভাবে তো মেরামত করতে একটু সময় লাগে, বাট টেম্পোরারিলি যে আমরা যে টিউব দিচ্ছি, এই যে টিউব দেওয়াটা আমি আশা করতেছি আজকে রাত্রে যদি সম্ভব না হয়, কালকে দিনের মধ্যে হয়ে যাবে। গণপরিষদ ও সংসদ নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি, রংপুরে জানালেন সদস্য সচিব আক্তার হোসেন। সংস্কার ছাড়া ভোটের চেষ্টা হলে আন্দোলনের হুঁশিয়ারি। গাজীপুরের শ্রীপুরে মহুয়া কমিউটারের পাওয়ার কারে আগুন, ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ। ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ। ঘুষ না দেয়ায় বয়স্ক ভাতা কার্ড পাননি চুয়াডাঙ্গার মনসুর আলী। দিব্যি ঘুরে বেড়ালেও ইউনিয়ন পরিষদের খাতায় মৃত দেখানো হয়েছে তাকে। ঈদের ছুটিতে আজও পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড়। পাহাড় সমুদ্রের পাশাপাশি ঘুরে বেড়াচ্ছেন শালবন বিহার আর রাবার ড্যামে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। 3 দিন পার হলেও সাতক্ষীরার খোলপেটুয়া নদীর ভাঙা বেড়ি বাঁধ দিয়ে এখনো পানি ঢুকছে লোকালয়ে। বিকল্প রিং বাঁধ দিয়ে পানি প্রবেশ বন্ধের চেষ্টা চলছে। সকাল থেকেই ভাঙা বাঁধের পাশে জিও টিউবে বালু ভরে বিকল্প রিং বাঁধের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। সাথে যোগ দিয়েছে সেনা সদস্যরাও। স্থানীয়রা জানায়, ঈদের দিন জোয়ারের তোড়ে বিচ্ছোট এলাকায় খোলপেটুয়া নদীর বেড়ি বাঁধের 200 ফুট অংশে ভাঙন দেখা দেয়। পানির তোড়ে ধসে পড়ে মাটির ঘরবাড়ি, ভেসে যায় মাছের ঘের আর কৃষি জমি। এখনও এই ইউনিয়নের 11টি গ্রামে ওঠানামা করছে উপকূলের লোনা পানি। ঈদের আনন্দ দূরের কথা, বরং মানবিক বিপর্যয়ে দিন কাটাচ্ছেন প্রায় 20,000 মানুষ। একদম বুঝে গেছে আর ঘর চলার মতো আমি রেঞ্জি খাবার রান্না করবো। পানি উন্নয়ন বোর্ড ফুল স্পিডে কাজ করছে, আর এখন পানির তীব্রতাও কিন্তু বেশ কমে এসেছে আগে থেকে। স্থায়ীভাবে তো মেরামত করতে একটু সময় লাগে, বাট টেম্পোরারিলি যে আমরা যে টিউব দিচ্ছি, এই যে টিউব দেওয়াটা আমি আশা করতেছি আজকে রাত্রে যদি সম্ভব না হয়, কালকে দিনের মধ্যে হয়ে যাবে। এ বিষয়ে আরো জানবো, ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, আমরা যেহেতু জানিয়েছি যে বিকল্প রিং বাঁধ তৈরির কাজ চলছে, সেটি শেষ হতে কত সময় লাগতে পারে এবং দুর্গত এলাকার মানুষরা কি বলছেন জানাবেন। রিং বাঁধ বিকল্প যেটি চলছে সেটি শেষ হতে পানি উন্নয়ন বোর্ড বলছে আগামীকাল শেষ হবে। তবে আমরা বাস্তবে যেটি দেখছি সেটি কিন্তু আগামীকাল শেষ হবে না, আরো 2 দিন সামনে লাগতে পারে এমনটি মনে হচ্ছে। এখানকার কাজের যে গতি সেটি দেখে আমাদের এটি মনে হচ্ছে। এখানে কিন্তু খুলনা বিভাগীয় কমিশনার, সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা তারা এখানে এসেছিলেন এবং সেনাবাহিনীও কিন্তু পানি উন্নয়ন বোর্ডের যে কার্যক্রম তাতে সহযোগিতা করছেন। এবং এখানকার মানুষদের যে চিত্র, এখন নদীতে ভাটা লেগেছে এবং লোকালয়ে যে পানি প্রবেশ করেছিল এই জোয়ারের সময়, সেই পানি কিন্তু এখন কিছুটা নামতে শুরু করেছে। জোয়ার ভাটার মধ্য দিয়েই চলছে এই আনুলিয়া ইউনিয়নের 10টি গ্রামের বাসিন্দারা। এবং এর ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষদের মাছের ঘের ভেসে গেছে, কৃষিক্ষেত নষ্ট হয়েছে এবং এই অঞ্চলে যে কাঁচা মাটির তৈরি যে ঘর বাড়ি ছিল সে ঘর বাড়িগুলো কিন্তু বিধ্বস্ত হয়েছে এবং এই অঞ্চলে সুপেয় পানি এবং খাবার সংকট দেখা দিয়েছে। তবে আজকে আমরা যে দেখতে পেয়েছি সেনাবাহিনী, নৌবাহিনী এবং কোস্ট গার্ডের পক্ষ থেকে অঞ্চলের যারা দুর্গত মানুষ তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের যে তৎপরতা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে এবং স্থানীয় বাসিন্দারা আমাদেরকে যেটি জানিয়েছেন, এই বাঁধটি ভাঙার পেছনের যে কারণ সেটি হচ্ছে ঈদের আগেই কিন্তু এই বাঁধটি ঝুঁকিপূর্ণ ছিল এবং পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এটি পরিদর্শন করেছিলেন এবং ঈদের আগে তারা কোনো ব্যবস্থা নেননি। ফলে ঈদের দিনই কিন্তু এই বাঁধটি ভেঙে যায় এবং এই অঞ্চলের মানুষদের যে আনন্দ 10টি গ্রামের সেটি কিন্তু কান্নায় পরিণত হয়েছে। ধন্যবাদ আকরাম যোগ দেওয়ার জন্য।
নির্বাচন কমিশনের বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই নিবন্ধনের জন্য আবেদন করবে জাতীয় নাগরিক পার্টি। পাশাপাশি গণপরিষদ ও জাতীয় সংসদ দুটি নির্বাচনেই একক প্রার্থী দেবে এনসিপি। রংপুরে যমুনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সদস্য সচিব আক্তার হোসেন জানান, সংস্কার না করে নির্বাচন দেওয়ার চেষ্টা হলে আন্দোলনে যাবে তাদের দল। জুলাই বিপ্লবে নেপথ্যের অন্যতম লাইনার আক্তার হোসেন 4 আগস্ট গ্রেপ্তার হওয়ার সময় সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। বিপ্লব পরবর্তী সময়ে বৈষম্য বিরোধীদের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি এনসিপির সদস্য সচিব এখন আক্তার। আগামী নির্বাচনে এনসিপির হয়ে কাউনিয়া পীরগাছা নিয়ে গঠিত রংপুর 4 আসনে লড়বেন তিনি। তাই চলছে নানামুখী দৌড়ঝাঁপ। ঈদের নামাজের পর কাটিয়েছেন শহীদদের বাড়িতে বাড়িতে। নির্বাচন আগে সংস্কার করে তারপরে নির্বাচন। যমুনা টেলিভিশনের সাথে একান্তে কথাও বলেন আক্তার। বলেন, নির্বাচন কমিশনে দলের আবেদন ও মার্কার জন্য প্রস্তুতি শেষের পথে। উচ্চ আদালতের রায়ের আলোকেই কমিশনে জমা পড়বে আবেদন। জানান, সব আসনেই প্রার্থী দেবে এনসিপি। নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার জন্য যে শর্তাদিগুলো রয়েছে, 21টি জেলায় জেলা কমিটি এবং অফিস থাকা, 100টি উপজেলায় উপজেলা কমিটি এবং অফিস থাকার যে বাধ্যবাধকতার কথাগুলো বলা হয়েছে, আমরা খুব অল্প সময়ের মধ্যেই এই শর্তাদিগুলো আমরা পূরণ করতে পারবো এবং যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সদ্য আমাদের যাত্রাটা শুরু করেছি, কিন্তু আমাদের যাত্রায় গণমানুষের সমর্থন রয়েছে। আক্তার জানান, স্বল্প ও মধ্যমেয়াদী সংস্কার ছাড়া নির্বাচনের চেষ্টা করা হলে আন্দোলন গড়ে তুলবে এনসিপি। বলেন, গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে করার জন্য চাপে রাখা হবে সরকারকে। সংস্কার এবং বিচারের দৃশ্যমানতা, একই সাথে গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা আছে সে ব্যাপারেই যেন সরকার তাদের কর্মসূচিগুলো গ্রহণ করে। যে সরকারকে যদি চাপে পড়ে সংস্কারবিহীনভাবেই দেশটাকে ছেড়ে দিতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন করে তুলব। আক্তার বলেন, শুধু ঐতিহাসিক নয়, অভ্যুত্থানের দালিলিক প্রমাণ হিসেবে সরকারকে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব সরকার যেন স্ব-উদ্যোগী হয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের ভিত্তিতেই জুলাই ঘোষণাপত্র তারা জারি করেন। এবং একই সাথে আমরা এটাও মনে করি যে জুলাই ঘোষণাপত্র তার একটা আইনি বাধ্যবাধকতার জায়গা থাকতে হবে, নিছক কোনো ঐতিহাসিক দলিল নয়, বরং এর মধ্য দিয়ে যেন একটা আইনি বাধ্যবাধকতার জায়গা তৈরি হয়। এর আগে 27 মার্চ 6 দিনের রংপুর সফরে আসার সময় ভ্যান গাড়িতে গণসংযোগ করেন আক্তার হোসেন। 24 জুলাই বিপ্লবের পর 71-এর আকাঙ্ক্ষা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিতের পাশাপাশি অর্থনৈতিক মুক্তি এবং ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ বিনির্মাণে যে নয়া মধ্যপন্থার রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে এনসিপি। বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় সেই বয়ান বাস্তবায়ন কতটুকু সম্ভব, সেজন্য অপেক্ষায় আছে বাংলাদেশ। সরকার, মাজারুল মান্নান, যমুনা নিউজ, পীরগাছা, রংপুর। গাজীপুরের শ্রীপুরে সাতখামাই রেল স্টেশন এলাকায় চলন্ত অবস্থায় একটি ট্রেনের পাওয়ার কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের 2 ঘন্টা পর দুপুর 1টার দিকে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। চলন্ত অবস্থায় হঠাৎই আগুন ধরে যায় মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে। বগিটিতে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন, আতঙ্ক ছড়ায় যাত্রীদের মাঝে। ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া নেত্রকোনার মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনটি গাজীপুরে শ্রীপুর স্টেশন পার হওয়ার পর পাওয়ার কারে আগুন লাগে। বিষয়টি টের পেয়ে সাতখামাইল স্টেশনের কাছে ট্রেন থামান চালক। হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে যান যাত্রীরা। অন্য বগি থেকে আলাদা করে ফেলা হয় পাওয়ার কার। আগুন জ্বলতেছে পরে আমরা আশেপাশে থেকে পানি ভরে দিয়েছি, বাড়ি করতে পানি দিয়েছি, আগুন নিয়ন্ত্রণ করতে পারি নাই। আমরা আশেপাশে ছিলাম, মানুষের আত্মচিৎকারে আমরা এখানে ছুটে আসি। এসে দেখি গাড়িটি একটি বগিতে আগুন লেগে যায় এবং লোকজন ছাদ থেকে ভিতর থেকে লাফালাফি করে নামতে থাকে। একটা মানুষের আল্লাহর মধ্যে কিছু হয় না, আল্লাহ পাক সবারে বাঁচাইছে, এটাই বড় কথা। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে। 2টি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা জেনারেটর ওভারহিট হয়ে আগুন লাগতে পারে। আমরা সার্চ করেছি, কোনো ধরনের আহত নিহত কোনো হতাহত পাই নাই। আবার আমরা ফার্দার করব,
আর হলো যে আগুনটা কি কারণে লেগেছে সেটা তদন্ত করে বলা যাবে, তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে হয়তোবা জেনারেটর। আগুন লাগার ঘটনায় ঢাকা ময়মনসিংহ রুটে 2 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। জাহিদ হাসান, যমুনা নিউজ। ঈদের ছুটিতে দেশের বিভিন্ন সড়কে দুর্ঘটনায় অন্তত অর্ধশত মানুষের প্রাণহানি হয়েছে, আহতের সংখ্যাও শতাধিক। সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে, প্রাণ ঝরেছে 10 জনের। বুয়েটের দুর্ঘটনা গবেষণা প্রতিষ্ঠান বলছে উচ্চ গতি ফিটনেসবিহীন বাস ও ব্যাটারি চালিত যানের চলাচলই এর কারণ। সেই সাথে মহাসড়কের বাঁক মেরামতের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। শাকিল হাসানের রিপোর্ট। ঈদের ছুটিতে রাজধানীসহ বড় শহরগুলো থেকে মানুষ ছোটে নিজ গ্রামে, আবার থাকে ফেরার তাড়াও। তাই এই সময় সারা দেশের মহাসড়কে চাপ বাড়ে যানবাহনের, ঘটে দুর্ঘটনা। এবারও ঈদের ছুটিতে সারা দেশের মহাসড়কগুলো পরিণত হয়েছে মৃত্যুকূপে। বুধবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চুন্তি এলাকায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে মারা গেছেন 10 জন। মাদারীপুর, কুষ্টিয়া, ফরিদপুর, ময়মনসিংহ সহ দেশের নানা স্থানের সড়কে মারা গেছেন 50 জনের বেশি। দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক। মুনাফার লোভে ট্রিপ বাড়ানোর প্রবণতা থাকে বাস মালিক চালকদের মধ্যে, এতে বাড়ে গাড়ির গতি। এদিকে হয়তো চালকের বিশ্রাম হয়নি পর্যাপ্ত, আবারও ধরেছেন গাড়ির স্টিয়ারিং, ঘটে দুর্ঘটনা। এরকম আরও বহু কারণ আছে সড়ক দুর্ঘটনার। এ নিয়ে বিস্তর গবেষণা করেছে বুয়েটের দুর্ঘটনা গবেষণা প্রতিষ্ঠান। সেখানকার সহযোগী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ বললেন দুর্ঘটনার কারণগুলো। মহাসড়কগুলোতে অনেক থ্রি হুইলার, নসিমান করিমানের মোটরসাইকেল চলে আসে, এরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দুর্ঘটনা ঘটায়। আবার দেখা যাচ্ছে এমনিতেই আমাদের সড়কগুলো কিন্তু জিওমেট্রিক্যালি অনেক রিস্কি, যেমন বাঁক, ইন্টারসেকশন, লেভেল ক্রসিং যা রয়েছে সেগুলো কিন্তু ট্রিটেড না। ফলে দেখা যায় অনেক চালক কিন্তু ট্র্যাপড হয়ে যায়। ফলে সামগ্রিকভাবেই আমার যে ভেহিকেল রিলেটেড ইস্যুগুলো, রোড রিলেটেড ইস্যুগুলো এবং হচ্ছে আমাদের চালকদের যে অতিরিক্ত স্পিডে চালানোর যে প্রবণতা, মালিকদের যে প্রফিট করার প্রবণতা, অনেক আনফিট গাড়ি তারা নামিয়ে ফেলছে রাস্তায় এই সুযোগে, এইগুলোই দুর্ঘটনা ঘটায়, প্রাণহানি ঘটাচ্ছে। কারণ অনুসন্ধান করেই থেমে থাকেনি এআরআই, দুর্ঘটনা প্রতিরোধে দিয়েছে সমাধানও। ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে আমাদের বাস পরিচালনা করা উচিত, স্পিডিংটাকে কন্ট্রোল করা উচিত এবং স্পিড গভর্নর সিলটাকে এস্টাবলিশ করা উচিত বাসে, যাতে চাইলেও কোনো চালক নির্দিষ্ট স্পিডে উপরে তুলতে না পারে। পাশাপাশি চালকদের একটা নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে, নিয়োগপত্র দিতে হবে, তা না হলে কিন্তু এই প্রতিযোগিতা থামবে না। ঘনবসতিপূর্ণ এদেশের জন্য শুধুমাত্র সড়কের উপর নির্ভর না করে রেলপথেও জোর দেওয়ার পরামর্শ এই গবেষকের। আমরা যা উন্নয়ন করছি সড়ক ভিত্তিক উন্নয়ন করছি, কিন্তু আমাদের রেলটাকে যদি ডেভেলপ করতে পারি, রেল নেটওয়ার্ক যদি পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি, ওয়াটারওয়েগুলোকে যদি আমরা আবার মরে যাওয়া ওয়াটারওয়েগুলোকে যদি আমরা জীবিত করতে পারি, দেখা যাবে যে সুন্দর একটা ব্যালেন্স সিস্টেম হবে। তখন কিন্তু এই প্রতিযোগিতা থাকবে না, আপনার যানজট থাকবে না, দুর্ঘটনা থাকবে না। দুর্ঘটনায় মৃত্যু আর গণমাধ্যমে খবর বের হলে কেবল সরকারি কর্তৃপক্ষের টনক নড়ে, কয়েকদিন দেখা যায় দৃশ্যমান কিছু তৎপরতা। বুয়েটের দুর্ঘটনা গবেষণা প্রতিষ্ঠান ঈদে মহাসড়কে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে এর সমাধানের পথ বাতলে দিয়েছে। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে সরকার এই সমাধানগুলো বাস্তবায়ন করতে পারে, নইলে ঈদে মহাসড়কে হত্যার এই মিছিল কখনোই বন্ধ হবে না। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। পাবনায় আধিপত্য বিস্তারের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতরাতে শহরের অনন্ত হরিজন কলোনির সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, অনন্ত এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দোগাছি ইউনিয়নের ইউপি সদস্য শহীদ মেম্বারের অনুসারীদের সঙ্গে আরাফাতের বিরোধ চলছিল। এর জের ধরে আরাফাতকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় প্রতিপক্ষ। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরাফাতের। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয় এলাকায়। ভাঙচুর করা হয় শহীদ মেম্বারের বাড়ি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কুড়িগ্রামের ফুলবাড়ির সীমান্তে বিএসএফ এর গুলিতে এক ভারতীয় চোরা কারবারি নিহত হয়েছে। ভোরে গোরখমন্ডল সীমান্তে শূন্য রেখা থেকে প্রায় 200 গজ ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম জানান, নিহত ব্যক্তির নাম জাহানুর আলম। তিনি ভারতের কোচবিহার জেলার গিদালদহ এলাকার বাসিন্দা।
বিএসএফ এর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মেহেদী ইমাম জানান, ভোরের দিকে একদল ভারতীয় নাগরিক টহলরত বিএসএফ এর উপর হামলা চালায়। সে সময় রাবার বুলেট ছোড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এতে নিহত হয় জাহানুর। বিজিবির সাথে পতাকা বৈঠকের পর মরদেহ নিয়ে যায় বিএসএফ। স্থানীয়রা জানায়, ভারতীয় চোরা কারবারিরা চোরাই মাল নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় তাদেরকে লক্ষ্য করে বিএসএফ সদস্যরা রাবার বুলেট ছোড়ে। দিব্যি চলাফেরা করে বেড়ান, অথচ কাগজে কলমে মৃত তিনি। মৃত্যুর খবর এলাকায় ছড়ানোর পর তাকে জীবিত দেখে অবাক হন অনেকে। অভিযোগ উঠেছে, বয়স্ক ভাতার কার্ডের জন্য ঘুষ না দেয়ায় মনসুর আলীর নাম মৃতের খাতায় উঠিয়েছে ইউনিয়ন পরিষদ। এমন কাণ্ড ঘটেছে চুয়াডাঙ্গায়। ইউনিয়ন পরিষদের সেবা পেতে ঘুষ দাবির আরও অভিযোগ রয়েছে। বেঁচে থাকতেই নাম উঠেছে মৃতের খাতায়। জায়গায় জায়গায় প্রমাণ দিতে হচ্ছে জীবিত তিনি। মাস দেড়েক ধরে এই বিড়ম্বনায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী গ্রামের মনসুর আলী। বয়স্ক ভাতার কার্ড পেতে দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদে চক্কর কাটছেন ৮০ পেরোনো মনসুর আলী। অভিযোগ, কার্ডের জন্য তার কাছে ঘুষ দাবি করা হয়। আবদার পূরণ না করায় মনসুর আলীর নাম উঠে দেয়া হয় মৃতের খাতায়। মৃত্যু সনদ ইস্যু করে ইউনিয়ন পরিষদ। বয়স্ক ভাতার জন্য ইউনিয়ন পরিষদে আসছিলাম, ওরা আমাকে জঘন্য করে তাড়িয়ে দেয়। তারপরে আবার চৌকিদার দিয়ে সংবাদ দেয় যে ৬,০০০ টাকা দিলে তোমার বয়স্ক ভাতা হবে। চেয়ারম্যান বললো যদি যাইয়ে থাকে, টাকার কথা বুঝিয়ে থাকে, তাহলে আমি কই দিলাম তোমাকে। আমি খোঁজ নিই চৌকিদারের কাছে, আগো আমাকে শেষাপের কি হইলো। হঠাৎ করে লোকজনে বলছে তুমি মুজে গিয়ে আবার হাইটে বেড়াইছো, এই আমি জানতে পারলাম। সেমন একেবারে ডাইরিয়ে গেল, বলছে এই বিষয়ে আমি কিছু জানি না, আমার কাছে আসবা না। বলছে তোমার মেম্বারের কাজ বোঝো আর মারুফের কাজ বোঝো। মারুফকে বলছে তাহলে মারুফ তুমি বলো। বলছে ভাই মানে এরম তো হওয়ার কথা নেই, কারণ তো ভাই ভুলই হয়ে গিয়েছে, এখন কেমনে কি হইলো তে পাইলো। তারপর নিজের থেকেই বলছে ভাই যে বয়স্ক ভাতার জন্য কিন্তু ভাই এটা হয়নি, কোনো টাকা পয়সার বিষয়টি চাই না, যদি 2-1 লাখ টাকা লাগেও আমি নিজে সাইরে এনে দেবো, আপনাদের কাছে কোনো টাকা লাগবে না। শুধু এই ঘটনাই নয়, গাংনী ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। ঘুষ না দিলে মেলে না নাগরিক সেবা। গর্ভকালীন ভাতা করতে আসছিলাম, আসার পরে এখানে থেকে বিভিন্ন রকম কথা বলে, পরে এক মেম্বারের কাছে যায়, সে কয় যে হাতে টাকা লাগবে। আমার ছেলের সমস্যা ভোটের এই আইডি কার্ডে সমস্যা হলো, তো সাথে গেল, যেখানে গেল তাই টাকা চাইলো খালি। তবে অনিয়ম দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান। আর মৃত্যু সনদের বিষয়ে দায় চাপালেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার ওপর। ওয়ার্ডে মরে বা জন্মায় সেই টার্গেটে নিয়ে উদ্যোক্তা দেয়, উদ্যোক্তা ওটি কমপ্লিট করে পাঠায়। এখানে আমাদের খুব একটা কোনো সই স্বাক্ষর বা কোনো কিছু লাগে না। মৃত্যু সনদ প্রয়োজন হয় তখন সেইটা আমরা সই করি, তাছাড়া সেই জবাবটা সেই দেবে, সেই উদ্যোক্তাই দেবে। কর্মস্থলে গিয়ে পাওয়া যায়নি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মারুফ হাসানকে। এমন ঘটনায় হতবাক নতুন যোগ দেয়া ইউপি সচিবও। এরকম ঘটনা ঘটেনি পর্যন্ত, কি করা হয়েছে বা হবে এমন আমারও নলেজে নেই, যদিও চাকরি দীর্ঘদিন করছি। এর ঘটনা আমার প্রথম শুনছি, নজিরবিহীন ঘটনা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। কিভাবে হয়েছে এই জিনিসটা আমি তলিয়ে দেখার জন্য ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিয়েছি এবং সেটা এই দায়ী ব্যক্তির উপর অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। চালককে গলা কেটে হত্যার পর ভ্যান নিয়ে পালানোর সময় মাদারীপুরে স্থানীয়দের হাতে ধরা পড়েছে একজন। ক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গত রাতে শিবচরের তালতলা থেকে ভ্যান চালক সাইম মোল্লার গলা কাটা মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে হত্যাকারীর সন্ধান শুরু করে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে নিহতের ভ্যান সহ ধরা পড়ে সৈকত ঢালি নামের একজন। তাকে গণপিটুনি দেয় ক্ষুব্ধ জনতা। পরে খবর পেয়ে সৈকতকে উদ্ধার করে আটক দেখায় পুলিশ। জব্দ করা হয়েছে ছিনতাইকৃত ভ্যান ও একটি ছুরি। ঈদের ছুটিতে আজও বিনোদন কেন্দ্র ও পর্যটন স্পটগুলোতে রয়েছে পর্যটকদের ভিড়। পঞ্চগড়ের দর্শনীয় স্থানে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন স্থানীয়রা। তেঁতুলিয়ার ঐতিহাসিক ডাকবাংলো স্মৃতিসৌধ, মহানন্দার পাড় সহ তালমার রাবার ড্যামে আনন্দ করছেন তারা।
কুমিল্লার প্রাচীন নিদর্শন শালবন বিহারেও পর্যটকদের ভিড়। এছাড়া নগর উদ্যান, শিশু পার্ক, ধর্মসাগর পার্ক সহ অন্যান্য বিনোদন কেন্দ্রেও উপচে পড়া ভিড়। বিকেল থেকে রাত পর্যন্ত ভোলার ড্রিমল্যান্ড শিশু পার্ক, তুলাতুলি মেঘনা পাড়ের ইলিশবাড়ি পর্যটন কেন্দ্র সহ শাহবাজ ও আলাপনে ভিড় করেন পর্যটকরা। অপরূপ সৌন্দর্যে ভরা কুয়াকাটা, সোনার চর, ফাতরার বন, টেংরাগিরি, গঙ্গামতির চরের মতো স্পটেও মানুষের ঢল। আজকে আমার বাবা আর আম্মুর সাথে আমি কোটবাড়ি শালবন বিহার এসেছি, অনেক ভালো লেগেছে আমার। ঈদের ছুটিতে স্কুল কলেজ সবই আমাদের বন্ধ, তাই ভাই বোন ছোট সবাইকে নিয়ে এখানে ঘুরতে এসেছি। ঘুরে আমাদের খুবই আনন্দ লাগতেছে যে মুক্ত বাতাসে আমরা ঘুরতে পারতেছি। খুলনায় জাতিসংঘ শিশু পার্কে চলছে ঈদ মেলা। সেখানে আছেন আমার সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, মেলায় কি কি আয়োজন রয়েছে জানাবেন? নানা আয়োজন মেলাতে ছোঁয়া, বিশেষ করে শিশুদের খুশি করার জন্য এবং শিশুরা যাতে ঈদের আনন্দকে আরও বেশি বাড়িয়ে তুলতে পারে, আরও বেশি এই আনন্দ প্রাণবন্ত হয়, সে কারণে নানা পশরা জিনিস দিয়ে সাজানো হয়েছে এই মেলা। ঈদের দিন থেকে যেটি শুরু হয়েছিল সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। আমরা যদি প্রথমেই দেখাই যে দোকানটি দেখাচ্ছি, এখানে কিন্তু যেহেতু এটি লোকমেলারও অংশ, এখানে বাঁশ, বেত, কাঠের তৈরি যে সমস্ত পারিবারিক প্রয়োজনীয় জিনিস, একই সঙ্গে খেলার যে উপকরণগুলো তার কিন্তু সবই আছে। এবার যদি শিশুদের খেলার বিষয়টি দেখি, শিশুদের নৌকাদোলা, নাগরদোলা সহ এই যে আমাদের একদম কাছে যেটি আসতেছে, এর উপর দেখতে পাচ্ছেন অনেক শিশুরা তারা কিন্তু বিনোদন করছে এবং সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই মেলা খোলা থাকে। শিশুদের সঙ্গে বড়রাও কিন্তু এসে দেখেছি তাদের পরিবারের ছোটদেরকে নিয়ে এই সমস্ত দোলায় দোল খেতে, এবং তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। ভীষণ আনন্দ, ঈদকে আরও বেশি মোহনীয় করতে, আরও বেশি এই আনন্দকে বাড়িয়ে তুলতে তারা কিন্তু প্রতিনিয়ত এই মেলায় এসে থাকে এবং মেলা আরও কয়েকদিন চলবে। আয়োজকরা আমাদের জানিয়েছে যে মেলা হয়তোবা একেবারে যে 14 এপ্রিল পয়লা বৈশাখ হবে, সে বৈশাখ পর্যন্ত এই মেলাটি চলমান থাকবে। এছাড়া বিভিন্ন খাবারের দোকান রয়েছে, বিশেষ করে আইসক্রিম, ঝালমুড়ি, চটপটি, ফুচকা সহ অন্য বিভিন্ন কেনার জিনিসও রয়েছে। এই মেলার বাইরেও খুলনার যে সমস্ত বিনোদন কেন্দ্র রয়েছে, বিশেষ করে ভৈরব নদের পাড়, রূপসা নদীর পাড়, খানজান আলী সেতু, বিভিন্ন পার্ক, বিশেষ করে হাদিস পার্ক সহ অন্য যে সমস্ত পার্কগুলো রয়েছে, সব জায়গায় কিন্তু মুখরিত শিশু, কিশোর সহ সব বয়সী মানুষের পদচারণা, এবং তারা বলছে যে এই আনন্দটা আরও তারা ভাগাভাগি করে নিতে চায় এবং এই যে আনন্দগুলো, এই যে রাইডগুলো রয়েছে, সেই রাইডে তারা উঠে এই ঈদের আনন্দকে এবং মেলার যে সমস্ত খাবার রয়েছে, লোকখাবার বা যে সমস্ত খাবার পাওয়া যায় মেলার যে আয়োজন থাকে, সেই মেলার খাবারগুলো তাদেরকে আনন্দ বিনোদনের আরও বেশি খোরাক জুগিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। সোয়া, ধন্যবাদ প্রবীর। দেখতেই পাচ্ছি সবাই বেশ উচ্ছ্বসিত। চরের ভূমির মতোই সেখানকার মানুষের জীবনও ভাঙা গড়ার। নদীর বুকে জেগে ওঠা দ্বীপে সুখ তৈরিতে লুকিয়ে আছে হাড় ভাঙা কষ্টের দীর্ঘ গল্প। সমতলের মতো হিংসা, বিদ্বেষ, আভিজাত্য না থাকলেও রয়েছে সুদৃঢ় প্রেমের বন্ধন, যার নমুনা দেখা যায় ঈদ ও উৎসবগুলোতে। আধুনিকতার যুগে প্রবেশ করা এই জনগোষ্ঠীর কথা জানাচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। জন্মের পর থেকেই হাড়ভাঙা পরিশ্রমের সাথে বেড়ে ওঠা দুদু শেখের চরের জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন এই ষাটোর্ধ্ব। যৌবনের শুরু থেকেই সংগ্রামের সাথী জোহরা বেগম। এই জীবনের শতাধিক ঈদ জামালপুরের ইসলামপুরের প্রজাপতি চরেই কাটিয়েছেন তারা। 5 সন্তান ও নাতিদের নিয়ে কেমন কাটলো তাদের এবারের ঈদ? আমার জন্ম এই চর থেকে শুরু। মনে করেন যে প্রায় 60-62 বছর বয়স হয়েছে। মনে করেন যে এই চরের মধ্যে থাকি আগে তোর বিরোধ যুদ্ধ নাই, আর নাই নাতি নিয়ে যাই হোক এইভাবে চলাফেরা করতে যাচ্ছে আজ পর্যন্ত। কষ্ট তো করি, এটা ঘাস দিলে আনি মাসের মোষ তুলি, কষ্ট এটা এই দাইলা আল্লাহর ভালোই। এত গেল বয়োজ্যেষ্ঠদের কথা। বাকিদের ঈদ কিভাবে কাটে উর্বর পলিমাটির বিস্তীর্ণ এই উত্তপ্ত চরে? সবাইকে নিয়ে খুব আনন্দিত আমরা ঈদ করি। এমনকি আমরা পুরা চরের মানুষ সবাই একখানো নামাজ পড়ি, এমনকি সবার মধ্যে মিল মোহাম্মতে চলি। আল্লাহ ফসল দেয় তাও আঙ্গেরি ভালাই হয়, আর আল্লাহ ফসল পাতি না দিলেও আঙ্গের আনন্দ করি করাই না।
নদী, নৌকা ও ফসল যাদের জীবনের চালিকা শক্তি, সেই মানুষগুলো এখন যোগ দিচ্ছে আধুনিকতার মিছিলে। ঈদ আসলে আমরা পিড়ে নাস্তা তৈরি করি, আত্মীয় স্বজন আনি, বেড়া বেড়ি, বাপ মা শ্বশুর শাশুড়ি নিয়ে একসাথে চলাফেরা করি, খাওয়া দাওয়া করি। যখন ঈদ আসে, ঈদের সময়টাতে আমরা আমাদের পরিবার, ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে ঈদ করার জন্য ঢাকা থেকে এই চরে আমরা ছুটে আসি। ঈদ শব্দটি অতি আনন্দের হলেও এখানে তা এক বেলার জন্য। বেলা শেষে আবারও স্বাভাবিক জীবন যুদ্ধে ফেরে সবাই। আর যোগাযোগ, চিকিৎসা সহ নানা ভোগান্তি হলেও দিন শেষে জন্মভূমি নিয়েই খুশি তারা। খাওয়া দাওয়া কইরা মানে যে যার মতো মানে চলাফেরা করতেছি, তারপর থেকে আর কি আমাদের চরের লোকের মানে ঈদ শেষ হয়ে যায় আর কি। দুর্গম, কিন্তু আমাদের এখানে ভালোবাসার কোনো কমতি নেই। এখানে আমরা পাশাপাশি যারা আমরা বসবাস করি, এক গ্রামকে আরেক গ্রাম পর্যন্ত আমরা একে অপরকে চিনি। জেলার 7 উপজেলার 5টিতেই রয়েছে বেশ কিছু চর, রয়েছে লাখো পরিবার। আর দিন দিন গ্রামীণ ঐতিহ্যকে সাথে নিয়ে নতুনত্বের দিকে যাচ্ছে তাদের ঈদ উদযাপন। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। দিনাজপুরে মহানবীকে নিয়ে কটূক্তিকারী যুবককে গ্রেফতার না করার প্রতিবাদে সড়কে বিক্ষোভ করেছে স্থানীয়রা। সকাল থেকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের মোহনপুর টোল প্লাজার সামনে বিক্ষোভ করেন বনতারা গ্রাম ও তার আশপাশের এলাকার মুসল্লিরা। তাদের অভিযোগ, গতকাল জেলার সীমান্তবর্তী এলাকার এক যুবক তার ফেসবুক পেজে মহানবীকে নিয়ে কটূক্তি করে। বিষয়টি ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। তাদের দাবি, স্থানীয় প্রশাসনকে জানানো হলেও অভিযুক্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মহাসড়ক অবরোধ করায় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী চালকরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুরুচি মন্তব্য কটূক্তি করেছে, তার সকাল সন্ধ্যা 6টার মধ্যেই তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য তৌহিদি জনতার পক্ষ থেকে আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। প্রকৃতির এক রহস্যময় প্রাণী বাদুড়। যশোরের সিরাজ সিংহার একটি শতবর্ষী গাছে হাজার হাজার বাদুড়ের আবাস। এদের দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। জায়গাটি এখন বাদুড়তলা নামে পরিচিত পেয়েছে সবার কাছে। নিশাচর প্রাণীটি সংরক্ষণে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। শতবর্ষী বটগাছের ডালে উল্টো হয়ে ঝুলে আছে হাজার হাজার বাদুড়। দেখলে মনে হবে এ যেন বাদুড়ের সাম্রাজ্য। যশোর সদরের চাচড়া ইউনিয়নের সারাপোলের পার্শ্ববর্তী সিরাজসিংহা গ্রাম। তবে এই বাদুড়ের কারণে মুখে মুখে সিরাজসিংহা জায়গাটির নাম হয়ে গেছে বাদুড়তলা। অসংখ্য বাদুড়ের ডাকে সারাদিন মুখরিত থাকে চারপাশ। আমাদের ওয়ার আগের থেকে দেখি বাদুড় গাছ, আবার বাপদাদারাও শুনি বাদুড় গাছ। এখানে থাকতে থাকতে আমাদের সাথে তাদের একটা গভীর একটা সম্পর্ক হয়ে গেছে। কিচির মিচির করে যায়, সন্ধ্যের সময় চলে যায়, আবার সকালবেলায় আসে। এদের দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। শিকারীদের হাত থেকে রক্ষা করতে কাজ করছে স্থানীয়রা। মেলা মেলা দূরিতে আসে, মেয়ে ছেলেপিলে আসে মোটরসাইকেলে। একটা সুন্দর পরিবেশ এবং সবাই দেখতে আসে। আর এখন বাদুড় একটু কমে গেছে বা বাদুড় নেই। আমরা কেউ মারতে আসলে মারতে দিই না, আমরা বাধা দিই। এই নিশাচর প্রাণীটি সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এ ছিল সংবাদ সারা দেশ।